আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা স্বাধীন হইছি, কিন্তু এখনো দেশের অনেক কাজ বাকি আছে, অনেক কাজ। ফেসবুকগুলোর মধ্যে ঢুকলে এখনো অনেক আর্তনাদ শোনা যাইতেছে। তবে একটা কথা একটু ক্লিয়ার করা দরকার। এখন যারা বলতেছেন যে শেখ হাসিনা পালায়া যাওয়ার পরে, এই স্বৈরাচার পালায়া যাওয়ার পরে দেশে ভাঙচুর চলতেছে, দেশে মারামারি চলতেছে, তাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য যে এই কাজটা কিন্তু অতীতে এই স্বৈরাচাররাও করেছে, এই স্বৈরাচাররাও এই কাজটা করেছে। তবে আমরা চাই না যে এই কাজটা হোক। আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি যে এগুলো যাতে না করা হোক। তবে কথা হচ্ছে, দেখেন, আগে এই ধরনের নির্মম অত্যাচার হইছে, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। কিন্তু কথা হচ্ছে, আগে কি আপনি এই নির্মম অত্যাচারগুলোর কথা আপনি বলতে পারতেন? আপনি বলতে পারতেন না। তার মানে তখন আপনি স্বাধীন ছিলেন না। এখন অবশ্যই খারাপকে খারাপ বলতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। কাম টু দ্য পয়েন্ট। এখন কথা হচ্ছে, এই যে আপনি বলতে পারতেছেন এইটা সাদা, এইটা কালো, এইটা খারাপ, এইটা ভুল, এটা ভালো, এটা মন্দ, এই যে আপনি এটা ব্যক্ত করতে পারতেছেন, আপনি লেখালেখির মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, এই যে আপনি বলতে পারতেছেন, এটাই তো স্বাধীন, এটাই তো স্বাধীন। এতদিন কি হয়েছে? সব মুখ বুঝে, চোখ বন্ধ করে, দেখেও না দেখার ভান করে, কষ্টকে চাপা দিয়ে, বুকের মধ্যে কষ্টকে চাপা দিয়ে সব সহ্য করে নিছে মানুষ। বলতে পারে নাই। যে বলছে, যে বলতে গেছে সেও অপরাধী হয়েছে, যে বলে নাই লিখছে সেও অপরাধী হয়ে গেছে। এই যে এখন গণভবনের মধ্যে বেওয়ারিশ কবর পাওয়া যাইতেছে, এই যে যে কয়েকটা দিন ইন্টারনেট বন্ধ ছিল, ইন্টারনেট বন্ধ করে দিয়া, বিদ্যুৎ বন্ধ করে দিয়া যে গণহত্যা চালাইছে, এই লাশগুলো কোথায়? গণভবনে পাওয়া যাইতেছে। তারপরে রাজারবাগ পুলিশ লাইনসে গতকালকে একটা পুলিশের বিবৃতিতে মধ্যে দেখতেছিলাম যে উনি বলতেছে, এই আমাদের ইয়ের ভিতরে, পুলিশ লাইন্সের ভিতরে শত শত লাশ আছে, শত শত লাশ আছে। কই? এই যে এত কিছু হয়েছে, কেউ কি বলতে পারছে? কেউ বলছে? কেউ বলতে পারছে? কেউ বলতে পারে নাই। সবাই কেমন যেন একটা জিম্মি ছিল, কেউ মন খুলে বলতে পারে নাই। লুকায়া হোক, উন্মুক্তভাবে কেউ তো বলতে পারে নাই। আমি আমার এক মামাতো ভাইয়ের কাছে ফোন দিছি, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ও ভয়ে আমার সাথে কথা বলতে পারে নাই, কথা বলতে পারে না। বলতেছে যে, হাসিব, এই কথা নাকি রেকর্ডিং হয় এখন, তোর সাথে আমি পরে কথা বলবো। এটা সেই যখন আন্দোলন শুরু হয়েছে, কোটার আন্দোলন, তখনকার কথা। তারপরে গতকালকে ওরা আমি ফোন দিছি, ও হয়তো ব্যস্ততার কারণে আমাকে ফোন ধরতে পারে না, ও আবার আমারে পরে ফোন দিছে, আমিও তখন ব্যস্ততার কারণে ফোন ধরতে পারি নাই। মানুষ কতটা ভয়ে ছিল, মানুষ কথা বলবে। আমি ওর সাথে অন্য কোনো কথা না, আমার মামাতো ভাই, আমরা ছোটবেলায় একসাথে বড় হয়েছি, আমার ফ্রেন্ড, শুধু মামাতো ভাই না, আমার বন্ধু। ওর সাথে আমি কথা বলতে পারিনি। তারপরে যে আয়না ঘর নামে যে কোনো কিছু ছিল, এইটা সবাই জানলেও আমি জানতাম না। আমি জানি না কে কে জানতো এই আয়না ঘরের ব্যাপারে, কিন্তু
এখন যে আয়নাঘরের যে ভিডিওগুলো বের হইতেছে, ও মাই গড, আজকে সকালবেলা একটা ভিডিও দেখলাম, শুধু কেবল এই ভিডিওটা আছে কিনা আমার, এই যে আসলে আসলে ভিডিওগুলো দেখানো ঠিক না ইয়ার মধ্যে, কারণ এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, শুধু কেবল হাড্ডি, শুধু হাড্ডি, শুধু হাড্ডি পাওয়া যাইতেছে ওইখানে। তো কই তখন তো কেউ এই যে মানুষগুলা গুম হইতো, মানুষগুলো হারাইয়া যাইতো, তখন তো কেউ কথা বলতে পারতো না। এখন স্বাধীন, এখন আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন, আমরা বলতে পারতেছি। তারপরে আরেকটা ভিডিও, এই যে যারা বলতেছেন, এই যে এটা হচ্ছে এই, এটা হয়তো যে একটু উল্টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে মানে যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা আসছিল, তখন এর আগে যারা ছিল বিএনপি যারা ছিল, তাদের সমস্ত ভাস্কর্য, মানে ভাস্কর্য বলতে তাদের যত যেখানে যেখানে তাদের নাম লেখা ছিল সব ভাঙচুর করে ফেলাইছে। তো এখনও তো তখন তারা করছে, এখন এরা করতেছে। আমাদের কিন্তু কাম্য না এগুলো। আমরা যথেষ্টভাবে, আমার সাথে অন্তত যাদের সাথে দেখা হয়, আমি আমার নিজের ব্যক্তিগতভাবে যতটুকু নমনীয়ভাবে বোঝানো সম্ভব আমি বলি যে এগুলো করিয়েন না। দেশটা এটার জন্য স্বাধীন করা হয় নাই, এরকম হয় দেখেই দেশটাকে স্বাধীন করা হয়েছে। তবে এখন যারা বলতেছেন এই যে এই বঙ্গবন্ধুর ভাস্কর্য যে মূর্তি, সেটাকে ভেঙে ফেলতেছে, এখন অনেকে বলতেছেন যে এটা তো ঠিক না, এটা জাতির। একটা জিনিস চিন্তা করেন, যে বছর এই যে বঙ্গবন্ধুর মূর্তি বানানো হয়েছে, এই মূর্তি বানাইতে খরচ গেছে প্রায় 400 কোটি টাকা। এই মূর্তি বানানোর জন্য বাজেট হয়েছিল 400 কোটি টাকা। ওই বছরেই পারুল চাকমা নামের এক মা 12,000 টাকায় নিজের সন্তান কৃষ্ণ চাকমাকে বাজারে বিক্রি করতে আসছিল। কই তখন তো এত এই সুশীল সমাজ কোথায় ছিল? তখন তো কেউ কথা বলে নাই, তখন তো কেউ বলে না এই ভাস্কর্য দরকার কি। আমার দেশের মানুষ বাঁচতে পারতেছে না টাকার অভাবে, খাদ্যের অভাবে, তখন তো কেউ বলতে পারে নাই। তার মানে আজকে আমরা বলতে পারতেছি স্বাধীন। আজকে আপনি বলতে পারতেছেন যে দেশে লুটতারাজ হইতেছে, এটা যে আপনি বলতে পারতেছেন, এটাই তো স্বাধীন। এটার নামে তো স্বাধীনতা, এটার নামে তো বাক স্বাধীনতা। এতদিন তো এটা ছিল না। এই যে দেশে এই এখন যে গণভবনে মানুষ আবেগের তাড়না হোক, রাগে হোক, ক্ষোভে হোক, এই গণভবন থেকে যে জিনিসগুলো নিয়ে আসছে, পরবর্তীতে কিন্তু এগুলো ফিরিয়ে দিয়ে আসছে, এবং এখানে অনেক টাকা পাওয়া গেছে, সেগুলো সেনাবাহিনীদের কাছে হস্তান্তর করা হয়েছে, আমরা দেখছি। কিন্তু এই যে গত 16-17 বছরে প্রায় দেশ থেকে 9,376 কোটি 3,48,000 মার্কিন ডলার, আপনি ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন যে বাংলা টাকায় কত হাজার কোটি টাকা আসে। বসেন আপনি। কই তখন তো কেউ বলে নাই, তখন তো কেউ এটা নিয়ে কথা বলে নাই। তার মানে তখন আপনি স্বাধীন ছিলেন না। মানে আপনি বলতে চাইছেন হয়তো, কিন্তু বলতে পারেন নাই, তার মানে আপনি স্বাধীন ছিলেন না। এখন আপনি স্বাধীন, আপনি বলতে পারতেছেন। এই স্বাধীনতার জন্য ছাত্র সমাজ যুদ্ধে নামছে,
তবে ইনশাল্লাহ দেশ সংস্কারও হবে। স্বাধীন যেহেতু হয়েছে, ইনশাল্লাহ এই ছাত্র সমাজ সংস্কার করবে। দেখতেছেন না, কোনো সরকারি অনুদান ছাড়া, কোনো সরকারি কর্মকর্তা ছাড়া কিভাবে রাস্তার মধ্যে ট্রাফিকের কাজ করতেছে ছাত্র ভাইয়েরা, কিভাবে এই রাস্তাঘাট পরিষ্কার করতেছে, কিভাবে করতেছে, এই ছাত্র সমাজ সব পারবে ইনশাল্লাহ। যারাই এখন ক্ষমতাতে আসেন, আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট, অত্যাচার, নির্মমতা, বর্বরতা, সহিংসতা এগুলো করেন না। এগুলো 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 হয় দেখেই আজকে আমাদের আবু সাইদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো তারা জীবন দিছে, আরও অসংখ্য অগণিত। একটা জিনিস ভাইবা তো, মানে এগুলো যখন চিন্তা আসে তখন রাত্রে কিন্তু আমি আজকে দেখছি, আমি সকালবেলায় ভিডিওগুলো দেখছি যে এই যে গণভবনের মধ্যে বেওয়ারিশ লাশের কবর, তারপর রাজারবাগ পুলিশের মধ্যে, আমি সকালবেলা প্রতিদিন ঘুমাই, আমি এগুলো দেখার পরে আমার ঘুম আসতেছে না। তারপরে এই যে আয়না ঘর নামে কি একটা ছিল, বিশ্বাস করেন আপনার চোখের সামনে পড়ছে কিনা আমি জানি না, তবে এগুলো ইনশাল্লাহ চোখে পড়বে। এই যে ভিডিওগুলো, এগুলো তো অনেক আগের করার, তাই না? অনেক ভিডিও আছে অনেক আগে যেভাবে নির্মম নির্যাতন করছে, এগুলো এতদিন মানুষ অনলাইনে দিতে পারে নাই, কারণ তখন স্বাধীন ছিল না। এখন স্বাধীন দেখেই দিতে পারতেছে, আর আপনি এগুলো জানতে পারতেছেন, দেখতে পারতেছেন। তবে নাশকতা, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো কখনোই আমাদের কাম্য না। যারা এগুলো করতেছেন, আল্লাহর হস্তে, আল্লাহর দিকে তাকায়া, অন্তত যারা এই 2024 সালে আইসা যে ছাত্র ভাইয়েরা জীবন দিছে তাদের দিকে তাকায়া, যে তারা কেন জীবন দিছে, অন্তত এই দিকে তাকায়া আপনারা দেশটার মধ্যে অশান্তি সৃষ্টি করিয়েন না, অশান্তি সৃষ্টি করিয়েন না। দেশ ওইভাবে চলবে যেভাবে দেশের মানুষ শান্তিতে থাকে, দেশের মানুষ শান্তিতে থাকে, ঠিক ওইভাবে চলবে দেশ। এখন আমি গতকালকের একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে ওই যে সাদ্দাম সহ আরও কিছু এই আওয়ামী লীগের যে তাদের যে কনভারসেশন ছিল, তারা যে বলছে দেশে আমরা থাকবো না, আমরা যদি না থাকি তাহলে দেশের জন্য, তাদের জন্য কেন আমরা অবশিষ্ট কিছু রাখা যাব। আবার বিভিন্ন স্থাপনার মধ্যে তাদের এই আগুন দেওয়ার কথা বলছে, মসজিদ মন্দিরের মধ্যে তারাই আগুন দেওয়ার কথা বলছে, এবং এটাকে জামাত শিবিরের কাজ বা বিএনপির কাজ বা অন্যান্য মানুষের উপর চাপায়া দেওয়ার জন্য তাদের কথা হয়েছে। তা এখন আমার কথা হচ্ছে, ওদের এখন যে দেশ থেকে যে সবাই পালায় গেছে তা তো না। এখন অনেক এরকম সাধারণ পাবলিক আছে, অনেক মানুষ আছে যারা তখন তাদের সাথে তাল মিলাইছে, এখন আইসা আবার স্বাধীনতাকামীদের সাথে তাল মিলাইতেছে। কিন্তু ভিতরে যদি তারা এইসব কাজ করিয়া থাকে, তখন আপনি কাদেরকে দোষ দিবেন? সো আপনি আপনার জায়গা থেকে সচেতন হন, আপনি আপনার জায়গা থেকে সচেতন হন। আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে বুঝান, আপনি মা হিসাবে আপনার সন্তানকে বুঝান, আপনি বড় ভাই হিসাবে আপনি ছোট ভাইকে বুঝান। আপনি নিজের দায়িত্ব নেন যে আমি দেশে কোনো অশান্তি সৃষ্টি করব না। দেশ ইনশাল্লাহ সামনের দিকে আগে যাবে।